আছেন, যে যেখানে বসে এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আমি নাসরিন খান। আপনারা দেখছেন টরন্টো থেকে প্রচারিত আকিলি টিভির আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠান দ্য প্রফেশনাল। দ্য প্রফেশনাল অনুষ্ঠানে আমরা কমিউনিটির একজন প্রফেশনালকে নিয়ে আসি এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আমাদের আজকের প্রফেশনাল একজন রিয়েলিটর এবং তার নাম নাসরিন সুলতানা। আসুন আমরা নাসরিন সুলতানার সাথে পরিচিত হই। ধন্যবাদ নাসরিন আপা। আমি অত্যন্ত আনন্দিত আপনার অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন আকিলি টিভির প্রফেশনাল প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি যদিও আমার সম্পর্কে অনেক সুন্দর করে ইন্ট্রোডাকশন দিয়েছেন দর্শক শ্রোতাদের, তারপরেও আমি নিজে কিছু বলতে চাই। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাই। হ্যাঁ, আমি চাইবো তুমি নিজের সম্পর্কে আমাদের দর্শকদের জন্য কিছু বলো। আমি নাসরিন সুলতানা, একজন রিয়েলটর। রিম্যাক্স কমিউনিটি রিয়েলটি ইন ব্রোকারেজ আমি এখন কর্মরত। আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে, বাংলাদেশে। আমি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 2024-এ। আফটার দ্যাট আমি কাজ শুরু করি বেক্সিমকো কম্পিউটার্সে। আমার কাজ ছিল ওদের আর্কাইভ তৈরি করা এবং ডাটাবেজের উপর আমি কাজ করেছি। আমার কাজের প্ল্যাটফর্ম ছিল SQL অ্যান্ড VB, ভিজুয়াল বেসিক। তারপর আমি কানাডাতে আমার সার্টিফিকেশন এবং আমার ট্রান্সক্রিপ্ট ইকুইভ্যালুয়েশন করেছি ইউনিভার্সিটি অফ টরন্টো UFT থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ আইকাস থেকে। তো ওরা আমাকে সেম ইকুইভ্যালেন্স দিয়েছে, যার কারণে আমাকে এক্সট্রা কোনো ক্রেডিট করতে হয়নি টু মেক ইট ইকুইভ্যালেন্ট অ্যাজ এ ক্যানাডিয়ান ডিগ্রি। তারপর আমি আমার কম্পিউটার সায়েন্সের উপর ফার্দার কিছু স্টাডি করি, সার্টিফিকেশন নিই। রাইটসন ইউনিভার্সিটির কন্টিনিউইং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমি A+ করি। A+ সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটি এক্সাম আমাকে কমপ্লিট করতে হয়। তাছাড়া আমি CCNA করেছি, রাউটিং অ্যান্ড সুইচিংয়ের উপর। MCS করেছি। MCS এর জন্য আমাকে 5টি সার্টিফিকেশন এক্সাম অ্যাটেন্ড করতে, পাস করতে, কমপ্লিট করতে হয়েছে। তারপর আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টিনিয়াল কলেজ থেকে। কাজ করি NET+ কলেজ অফ ইনফরমেশন টেকনোলজি ইন ক্যানাডা। সেখানে আমি দীর্ঘদিন কাজ করেছি একজন সার্টিফাইড প্রক্টর হিসেবে। অফিস অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেছি এবং আমি টিচিংয়ের সাথেও জড়িত ছিলাম। আমার সমস্ত কর্ম জীবনের পাশাপাশি আমি পেন্টিং করি, এটা আমার হবি। আমি পেন্টিং প্রথম শিখেছি ধানমন্ডি রাশিয়ান কালচার থেকে। তারপর এখনও আমি সময় পেলে অবসরে আমি পেন্টিং করি, এটা আমার একটা ভালো লাগা। আর আমার একটা আর্ট গ্যালারি আছে লরেন্স অ্যান্ড মার্খামে। আরেকটা জিনিস না বললে নয়, আমার পেন্টিংসের আরেকটি বড় উৎসাহ অনুপ্রেরণা আমি পাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি ভালো পেইন্ট করেন। এটাই আমার ব্যস্ত জীবনের পথ চলা। হ্যাঁ, তোমার তো অনেক মাল্টি ট্যালেন্টেড পার্সন। আর বিশেষ করে তুমি ছবি আঁকার কথাটা বললে, ওটা আমার খুবই ভালো লেগেছে। যারা পেইন্ট করে এবং যারা কবিতা লেখে, দুজনেই কিন্তু খুব পোয়েটিক ন্যাচারাল মাইন্ড থাকে তাদের। তোমাকে দেখলে কিন্তু সেটা বোঝা যায়। আর এত স্কিল নিয়ে কানাডাতে এসেছো। হ্যাঁ, কানাডা ইজ এ ফুল অফ নার্ডি। হ্যাঁ, এই কথাটা আমি দুবাইয়ের এয়ারপোর্টে লেখা দেখেছি যে কানাডা ইজ ফুল অফ নার্ড, এখানে সব স্কিল লোকেরা বাস করে। তো আমি তোমাকে জানতে চাইবো, কানাডাতে কবে এসেছো? আমি কানাডাতে 2006-এর শেষের দিকে এসেছি। আমার ভাই বোন এখানে থাকে, তো আমি তাদের সাথে রিইউনিয়ন করতে এসেছি। আমরা 7 ভাই বোন, আমি সবার ছোট। বড়দের সাথে আমার ফ্যামিলি ছিল, তাদের সাথেই আমি তখন এখানে থাকার
ইচ্ছে প্রকাশ করি। ভেরি নাইস। তো তোমার ফ্যামিলি এখানে আগে থেকেই ছিল, তো ফ্যামিলি থাকাতে তুমি তো হয়তো নিশ্চয়ই অতটা আমাদের মতো স্ট্রাগল করনি। আমরা যে এসেছি এখানে লেখাপড়া করেছি, বড় বাচ্চাকে বড় করেছি, তো প্রথম দিকে তোমার স্ট্রাগলটা কি ছিল? এটা আপনি ঠিকই বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমাকে লাকি বলবো, যেহেতু ফ্যামিলি মেম্বার ছিল তাদের সুবাদে আমাকে ইনিশিয়াল পয়েন্টের যে স্ট্রাগলগুলো, একটা দেশ ছেড়ে আরেকটা দেশে, সেই স্ট্রাগলগুলো আমাকে আসলে করতে হয়নি। তাছাড়া ফ্যামিলি মিসিং যে একটা ব্যাপার থাকে, ফ্যামিলিকে ছেড়ে আসা এক দেশ থেকে আরেকটা নতুন দেশে বসবাস শুরু করতে গেলে, সেই জিনিসগুলো আসলে আমাকে আলহামদুলিল্লাহ আমাকে ফেস করতে হয়নি। তাছাড়া নতুন একটা দেশ, নতুন এনভায়রনমেন্ট, এটা তো অবশ্যই একটু চ্যালেঞ্জিং এর বিষয়। অবশ্যই ছিল। হ্যাঁ, আপস এন্ড ডাউন, হ্যাঁ, অনেক কিছুতে, ছোট থেকে বড় অনেক কিছুতেই আমি পরিবর্তন লক্ষ্য করেছি, যেগুলো আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, আমাকে শিখতে হয়েছে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, যেমন আমাদের ঘরের বা যে কোনো জায়গার বাসার যে লাইটের সুইচ, সেটাও কিন্তু উল্টো সাইডে আমাদের ব্যাক হোম থেকে, ইভেন সেটা থেকে শুরু করে গাড়ি চালানোর যে স্টিয়ারিং, সেটাও কিন্তু আদার সাইডে, রাইট হ্যান্ড সাইডে আমরা চালাই। তো এই ধরনেরই ছোট বড় অনেক কিছু আমাকে শিখে নিতে হয়েছে এখানে। তাছাড়া আমার চলার পথে যখন আমি হাঁটতাম, তো আমি মাঝে মধ্যেই দেখা যেত যে আনমনে বা মানুষের অগোচরে, এটা আমার নিজের মানে ফিলিংস থেকে বলছি, আমি মাটি কুড়িয়ে দেখতাম এবং তার ঘ্রাণ নিতাম। আমি ফিল করার চেষ্টা করতাম এটা কি সেম মাটি কিনা বা সেম ফ্লেভার পাওয়া যায় কিনা যেখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা, যেখানে আমি পথ চলে বড় হয়েছি, এটা কি সেই মাটি কিনা। তাছাড়া ফুল এবং এনভায়রনমেন্ট আসলে আমাকে খুব আকর্ষণ করতো। এখানে ডিফারেন্ট ধরনের গাছপালা, যেমন ম্যাপল লিফ এবং অন্যান্য ফ্লাওয়ার, এগুলো কিছু কমন থাকলেও বাংলাদেশের সাথে আরও কিছু যেগুলো, সেগুলো অনেকই আলাদা। তো ফ্লাওয়ারগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু দেখা যায় যে আমার দেশের মতো ঘ্রাণ আমি পাই না। আমি নেগেটিভ সাইডে নিব না, এটা সৌন্দর্যই আলাদা, কিন্তু এটা এখানকার ধর্ম। তো তাছাড়া আসলে তুমি এই কথাগুলো ঠিকই বলেছো, কিন্তু তুমি এতটা ফিল করেছো এই কারণে, যেহেতু তোমার একটা আর্টিস্টিক মাইন্ড আছে, তুমি নাচারকে অন্যভাবে দেখো, তোমার সারাউন্ডিংকে অন্যভাবে দেখো, যেহেতু তুমি একজন আর্টিস্ট। তো আমি তোমাকে জানতে চাইবো যে তুমি এদেশে এসে অনেক স্কিল বিল্ড করেছো, তোমার ফ্যামিলি আছে, দুটো বাচ্চা আছে, সব কিছু মিলিয়ে কিভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা তুমি কিভাবে করেছো? এটা অবশ্যই একটা সুন্দর প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন আমাদের মতো মেয়ে যারা প্রফেশনে আছে, দেশ বিদেশে বিভিন্ন দেশের সব মেয়েরাই, আমি বলবো যে সবাই ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করে চলে। আর আমিও তেমনি, আমি আমার লাইফটাকে আমি প্রায়োরিটি মেনটেন করে চলি। তো আমি ডিসাইড করে নিই কোন কাজটাকে আমি কখন করব, একটা রুটিন সেট আপ করে নিই যে আমি নেক্সট দিন কি করব এবং আমার বাচ্চাদের কিভাবে আমি মেনটেন করব এবং তাদেরকে সময় দিয়ে আমি আমার কাজের সময়টুকু কিভাবে আমি বের করে নিয়ে আসব। যেমন অন্যান্য আমার প্রফেশন কাজের টাইমের পাশাপাশি যদি হবির কথাটাই বলি, সেটাতেও আমাকে কিন্তু সময় দিতে হয়। পেন্টিং করতে গেলেও দেখা যায় যে আমি যদি মনে করি আমার পেন্টিংয়ের জন্য আমার নিরিবিলি কিছু মোর দেন 5 আওয়ার্স আমার একটা কোয়াইট পরিবেশ দরকার, সেক্ষেত্রে আমি রাতটাকে আমি বেছে নিই, যে যখন বাচ্চা ঘুমায় দেখা যায় যে আমি সারা রাত ধরে পেন্ট করছি, আমি আমার নিজের কনসেন্ট্রেশন দিয়ে করছি। তো পরের দিন হয়তো বা সেটা আমি মেকআপ করে নিই ঘুমটাকে। আর এদেশের আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এদেশে সবার মাঝে সবার যে আন্তরিকতা আমি দেখি মানুষের মাঝে মানুষের, এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে এবং ভালো লাগার একটা জায়গা তৈরি করে দেয়। কারণ সবাই সবার আত্মীয় স্বজন পরিজন ছেড়ে এদেশে আসে নতুন বসবাস করতে, সবাই সবার সাথে একটা আন্তরিকতা, একটা বন্ডিংস, আমি বলবো এটা অনেক স্ট্রং, মানে এবং অনেক সুন্দর। এই জিনিসটা আমার
মানে খুবই ভালো লাগে। আমি সরি, এই জিনিসটা আমাকে আমার ভালো লাগার একটা জায়গা, তাই আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা তুমি ঠিকই বলেছো। আমরা কানাডাতে ঢোকার পর থেকে আমাদের যত সিনিয়র ভাইরা ছিল, আমরা যেহেতু ইয়াং স্টুডেন্ট হিসেবে এখানে এসেছি, ওই তখন থেকে আমাদেরকে যে ছোট ভাই বোনের মতো মানে আমার হাজব্যান্ডকে আমাকে করে নিয়েছে। এবং এখন কিন্তু আমার ভাই বোনের কথা মনে আসলে কিন্তু তাদের কথাই সবার আগে মনে আসে আমার নিজের ভাই বোনের চেয়েও, কারণ তারা আমাদেরকে এত আন্তরিকতা দেখিয়েছে। এটা কিন্তু ঠিক, এখানকার ইমিগ্রেন্ট সোসাইটিতে সবাই কিন্তু একে অপরের খুব কাছে থাকে। জি, তুমি যেহেতু একটা রিয়েলিটার, তা আমি এখন তোমার এই প্রফেশন সম্পর্কেই কোশ্চেন করি। যে কানাডা একটা বিউটিফুল কান্ট্রি, অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষ এখানে একটা হ্যাবিটেট করতে চায়, এবং অনেকেই চায় তার নেক্সট জেনারেশনের যেন একটা অ্যাটলিস্ট সেকেন্ড হোম কানাডাতে থাকে। আর তাছাড়া আমাদের ইমিগ্রেন্ট সোসাইটিও কিন্তু এখন অনেক বড় হয়েছে, অনেক নতুন ছেলেমেয়েরাও কিন্তু এখন আমাদের নেক্সট জেনারেশনরাও কিন্তু এখন বাড়ি ঘর কিনছে। তো বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আসছে, কেউ আসছে ইনভেস্টার ক্যাটাগরিতে, কেউ বা আসছে ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে, কেউ আসছে এন্টারপ্রেনার হিসেবে, কেউ আসছে আবার স্কিল ইমিগ্রেন্ট হিসেবে। তো এই যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি অ্যাট দি সেম টাইম এখানে যারা বড় হচ্ছে, তো এই যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির যে ক্লায়েন্ট, তাদের জন্য তোমার স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানটা কি, আর কিভাবে তুমি এটা অ্যাপ্রোচ করো? ধন্যবাদ নাসরিন আপা আপনার এই চমৎকার প্রশ্নটির জন্য। আসলে এটি অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন, এবং বর্তমানে আমি যে পেশায় আছি, একজন রিয়েলটর, আমার কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, তাদের পছন্দের স্বপ্নের বাড়িটি তাদের খুঁজে দেওয়া এবং তাদের হাতে চাবি পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্বের এবং আমার কর্মের মধ্যে পড়ে, উইথ মাই 100% অনেস্টি এবং ট্রান্সপারেন্সি, নির্ভরতার জায়গা বলতে পারেন। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে যে ক্যাটাগরি থেকেই আসুক না কেন কানাডাতে, প্রত্যেকেই চায় তার নিজস্ব একটা বাসস্থান হোক, তার নিজের একটা বাড়ির মালিকানা তার থাকুক। কিছু মানুষ আছে নট অনলি ওয়ান প্রপার্টি, তারা আরো প্রপার্টি করতে চায়, আরো বাড়ি করতে চায়, মাল্টিপল অ্যাসেট, হ্যাঁ মাল্টিপল অ্যাসেট তাদের থাকে। তো বর্তমানে যে গভর্নমেন্ট এটা একটা খুব ভালো একটা সুযোগ করে দিয়েছে। গত বছর প্রায় 186,000 মানুষ ইমিগ্রেন্ট হয়েছে কানাডাতে, এবং 2021 এই যে প্রেজেন্ট ইয়ার, তো এখন তো জুন, কিন্তু উইদিন মে মাসের মধ্যে প্রায় 90,000 ইমিগ্রেন্ট পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে, যাদের টেম্পোরারি রেসিডেন্সি ছিল। হ্যাঁ, 6 নিউ ইমিগ্রেশন প্রসেসে এই জিনিসটা গভর্নমেন্ট তাদের দিয়েছে। তাছাড়া মোর দেন 70,000 ল্যান্ডেড হয়েছে ইমিগ্রেন্ট পিপল, এবং কানাডা এইম করছে যে 4,100 লাইক 401,000 পিপল, নতুন ইমিগ্রেন্ট তারা আনবে এবছর। এবং এভাবে করে 2021 থেকে 2023 পর্যন্ত গভর্নমেন্টের একটা বিশাল প্ল্যান আছে, যেটা একটা ইতিহাস ব্রেক করার মতোই বলতে গেলে, কারণ প্রতি বছর প্রায় মোর দেন 400,000 মানুষকে ইমিগ্রেশন ওয়েলকাম করার একটা ডিসিশন নিয়েছে সরকার। তো এটা একটা আমি বলবো যে একটা ভেরি গুড সাইন এবং ভেরি গুড অপরচুনিটি একটি উন্নত দেশের জন্য। এবং সেক্ষেত্রে আমার তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান অবশ্যই আমার মাথায় আছে, তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে। যদি কখনো তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়, আমি বলবো তাদেরকে যে বাড়ি কেনার যে প্রপার গাইডেন্স এবং বাড়ি কেনার আগে যে প্রিপারেশনগুলো, সেই জিনিসগুলো প্রপারলি যেন আমি পথ দেখাতে পারি, তাদের পাশে থেকে তাদের যেন অসুবিধা না হয় নতুন একটি দেশে। তারা কোথা থেকে শুরু করবে, একটা বাড়ি কিনতে গেলে কি দিয়ে শুরু করবে, কিভাবে অল দ্য ওয়ে প্রসেস যাবে, এই বিষয়গুলোর উপর কাজ করার আমার
খুবই ইচ্ছা আগ্রহ আছে যদি তাদের সাথে আমার দেখা হয়। যেমন মর্গেজের ব্যাপার আছে, ডাউন পেমেন্টের ব্যাপার আছে, এবং ফার্স্ট টাইম হোম বায়ার যে তাদের জন্য কি করতে হবে, কোন ইনসেন্টিভ তারা পাবে, এই যে বেসিক নলেজগুলো অবশ্যই আমি সবাইকে মানে ওয়েলকাম জানাবো। প্লিজ মানে আপনাদের সাথে আমাকে কাজ করার সুযোগ দিন, যেন আমি আপনাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। আপনাদের বাসস্থানের যেন সুন্দর একটা ঠিকানা আপনারা খুঁজে পেতে পারেন, সেটাতে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। হ্যাঁ, অবশ্যই তুমি আসলে খুবই সাপোর্টিভ, এটা বোঝা যায়। ইউ আর এগার টু হেল্প আদার, এটাই কিন্তু আসল। লেখাপড়া করে তো সবাই আসে, বাট অ্যাজ এ পার্সন তোমার পার্সোনালিটিটা কি সেটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। কানাডাতে কিন্তু কোনো নন স্কিল লোক আসেনি, all of them are highly educated people, but only people get success who are very, very honest. This country is a very, very different kind of approach. It's not like my country, that if you are clever then you will be successful. No, here all about honesty and dedication and eager to help each other. যখন এদেশে প্রথম এসেছিলাম একটা মুভি দেখেছিলাম, লিন অন মি। তো মানে আমরা একটা মানুষ আর একটা মানুষের উপরেই কিন্তু ডিপেন্ড করেই কিন্তু আমাদের সোসাইটি বিল্ড হচ্ছে, এবং এইভাবেই কিন্তু আমরা সামনে আগাচ্ছি। আর যখন একটা কমিউনিটি ডেভেলপড হবে, ওই কান্ট্রি কিন্তু অটোমেটিকলি ডেভেলপড হবে। আর এখানকার লিবারেল যে গভর্নমেন্ট, ওদের কিন্তু পলিসি তাই। আমি শুনেছি 12 লক্ষ লোক এদেশে আসবে। আসলে এদেশে তো প্রচুর কনজিউমার দরকার। এটা আমাদের জন্য খুবই গুড নিউজ যে আমাদের বেশি মানুষ এদেশে আসছে। তো একটু ভিন্ন ধরনের কোশ্চেন করি। তো যদি বলা হয় তোমাকে একদিনের জন্য দুনিয়ার বাদশা করে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর কি চেঞ্জটা তুমি করবে? আসলে এটা আপনি এর আগে যে কথাগুলো বলেছেন আমি অবশ্যই আপনার সাথে একমত। আপনি খুব সুন্দর বলেছেন। শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেসিক্যালি একটা নতুন দেশের জন্য, নতুন এনভায়রনমেন্ট, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখানে কিন্তু জিরো টলারেন্স কানাডাতে। মানে একজন মানুষ আরেকজন মানুষকে পিছনে রাখা বা তার সাথে একটু মিননেস দেখানো, এখানে কিন্তু কানাডাতে জিরো টলারেন্স সব জায়গাতে। জি, এখানে ল আছে তার জন্য। জি, তবে যদি আমাকে একদিনের জন্য বাদশা করে দেওয়া হয়, যেমন আসলে এটা একটা স্বপ্ন, এটা একটা ড্রিমের মতো। এটা আসলে আমি বলবো যে একদিনে বাদশা আসলে হয়ে যাওয়া যায় না, তারপরে মনে স্বপ্ন রাখতে অসুবিধাটা কোথায়? তো যদি আমার এ ধরনের সুযোগ হয়েও যায়, ছোট একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে যে কমিউনিটিতে দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম এবং অন্যান্য আদার যে প্রোগ্রামগুলো, সেখানে সবাই একটা স্পন্সরশিপের ব্যাপার থাকে, সবাই চায় সেখানে স্পন্সর করতে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তাদেরকে বিভিন্ন ক্যাটাগরি ফেস করতে হয়, যেমন গোল্ডেন স্পন্সরশিপ, সিলভার স্পন্সরশিপ, প্রিমিয়াম। সো এই যে লেভেলগুলো, এগুলো যদি সম্ভব হয় আমি বলবো যে কিছুটা ইকুয়ালি ব্যালেন্স করে দিতে, যাতে করে সবাই তার সুযোগটা নিতে পারে, সবার জন্য সেটা ভালো হয়। কারো সেটা সামর্থ্যের বাইরে থাকতে পারে গোল্ডেন স্পন্সরশিপ করার, তো সেক্ষেত্রে এই ব্যাপারটাকে লক্ষ্য রেখে যেন সবার সুবিধা হয়, এই জিনিসটা আমি করার চেষ্টা করব যদি আমি সেই সুযোগটা পাই। আচ্ছা আচ্ছা, আসলে আমি অনেক দীর্ঘদিন এদেশে প্রাইম স্পন্সর বা মেইন স্পন্সর হিসেবে অনেক বড় বড় ইভেন্টে অনেক বছর ছিলাম। তা আমি দেখতাম যে আমার যে স্পটটা একজন যে কম স্পন্সর নিয়ে আসছে, সে আমার স্পটটা সবসময় নিতে চাইতো। তখন আমার মনে হতো অর্গানাইজাররা এটা কেন করে। তো আমি যদি কখনো কোনো অর্গানাইজার হই, তখন থেকে মনে এটা ইচ্ছা, I will charge only $100 and 100 people from my community whoever having their business, আমি তাদেরকে প্রমোট করব এবং সবাইকে এক ক্যাটাগরিতে, এখানে কোনো ক্লাসিফিকেশন থাকবে না। তুমি খুব ভালো একটা কথা বলেছো, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ। আপনার মধ্যে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, আপনি আপনার মধ্যে শেয়ারিং কেয়ারিং এর ব্যাপারটা খুব স্ট্রং এবং আপনি অন্যের কথা ভাবেন, এই জিনিসটা খুবই পজিটিভ। আমি তার জন্য আপনাকে সম্মান জানাই।
হ্যাঁ, এটা তো ভাবতেই হবে, না ভাবলে কিভাবে আমরা আগাবো, তাই না? সবাইকে মিলে যদি আগাতে মানে এগোতে পারি, তাহলে তো আমার কমিউনিটি অনেক সামনে এগিয়ে যাবে। বাংলাদেশে কিন্তু এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়ে, যেমন চায়না এবং জাপানে কিন্তু এটা দেখা গিয়েছিল। তোমার মনে আছে কিনা জানি না, টিভিতে একটা অনুষ্ঠান দেখাতো আমাদের দেশে, অসীম। জি জি হ্যাঁ, বাংলায় ডাবিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 17 টাইম ওর বিজনেসটা, গ্রাম থেকে আসা একটা মেয়ে, এবং 17 বার ওর বিজনেসটা কিন্তু যতবারই বিজনেস গড়েছে, ওই যে ভূমিকম্প, জাপানের ভূমিকম্পে ও সব কিছু মানে ম্যাসাকার হয়ে যেত, কিন্তু তারপরও কিন্তু সে অনেক সাকসেস হয়েছিল লাইফে। এ ধরনের একটা ইন্সপিরেশনাল মুভি দেখে আমার কিন্তু সবসময় মনে হতো যে মানুষের যদি চেষ্টা থাকে, এনিবডি ক্যান ডু এনিথিং। বাংলাদেশে বর্তমানে এমনকি গ্রামের মেয়েরাও কিন্তু অনেক এগিয়ে, যেটা খুবই গুড সাইন। তো আমার মনে হচ্ছে চায়না এবং জাপানের পরে এরপরে যদি কোনো দেশ অনেক বেশি ফাস্ট মুভ করে এবং অনেক ডেভেলপ করে, সেটা হবে বাংলাদেশ। হ্যাঁ, অলরেডি তো আমরা এটা মানে অনেক জায়গা থেকেই এটা আসছে যে ওয়ান অফ দি ফার্স্টেস্ট গ্রোয়িং কান্ট্রি। সো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমি তোমাকে শেষের দিকে একটা জিনিস তোমার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি, যে তুমি তো অবশ্যই তোমার কমিউনিটিতেই মূলত মেইন কাজটি করবে। তো এখানে যদি কোনো কন্ট্রিবিউশনের কথা বলা হয়, যে তুমি কমিউনিটিতে কোনো কন্ট্রিবিউট করতে চাও, সেটা তোমার সেই কন্ট্রিবিউশনটা তোমার কি হবে? ধন্যবাদ শ্রীনাথা। আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটু পরে আসছি। তার আগে আমি ছোট একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। হয়তো দর্শক মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো ব্যাচেলার ডিগ্রি করেছি আইটিতে এবং কাজও করেছি আইটিতে, হঠাৎ করে কেন আমি রিয়েলটর হতে গেলাম? হ্যাঁ, এটা তার জন্য আমি বলতে চাই যে বিজনেস করার প্ল্যান আমার আগে থেকেই ছিল। আর তাছাড়া আমি আগে রাউটিং অ্যান্ড সুইচিং নিয়ে আমি নেটওয়ার্কিং করতাম, আর এখন আমি মানুষের মাঝে নেটওয়ার্কিং করি। এটা একটু মজা করেই বললাম, কিন্তু কম্পিউটার নিয়ে যখন কাজ করি তখন আমার মানুষের ছায় আমার মনে পড়ে। আর বেসিক্যালি আমার এই প্রফেশনে আসার পেছনে আরেকটা যেটা কারণ, আমরা 7 ভাই বোন, আমি আগে বলেছি আমি সবার ছোট। তো আমাদের সম্মিলিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে রিয়েল এস্টেটের উপর বাংলাদেশে, রাশা কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট বাংলাদেশ। সেখানে আমার বোন ডক্টর মাসুদা সিদ্দিক রোজি এখন এমডি হিসেবে কোম্পানিটি পরিচালনা করছে। তো আপা বেসিক্যালি ও রিয়েল এস্টেট এবং হাউজিং অ্যাসোসিয়েশনের ডিরেক্টর এবং রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান। আপা ওর ডাবল গ্র্যাজুয়েশন ছিল, আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। আমি আপাকে দেখেই আসলে ওর কাজ এবং স্বতঃস্ফূর্ততা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, যে এটা আমার তখন থেকেই প্ল্যানে ছিল যে আমি এই ভালো একটা দেশে যেহেতু আমি আছি, হোয়াই নট, এখানে একটা ভালো অপরচুনিটি থাকবে, আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতে চাই। সো হোয়াই নট টু নাও, হোয়াই ইট উইল বি টুমরো অর ডে আফটার টুমরো। তাই এখন থেকেই আমার পথ চলা শুরু, এই পথে আপনাদের দোয়া চাই। তবে আসলে তুমি যে নেটওয়ার্কিং এর কথাটা বলেছো না, আমি 1980 সিএনই করেছি, এনএসআইতে কাজ করেছি 7 বছর, বেলে 17 বছর কাজ করেছি। আসলে 2000-এর পরে বেশিরভাগ আইটির জব কিন্তু আউটসোর্স হয়েছে কানাডা থেকে। তো এখানে এখন মানে সেরকম পেও কিন্তু ভালো না, আর অনেক খাটনি, কারণ বিভিন্ন দেশে কাজ পাঠানো হয়, কমপ্লিটলি একটা সিস্টেমের কাজ কিন্তু একটা ডিপার্টমেন্ট করতে পারে না, দে নিড টু রিলাই অন অ্যানাদার কান্ট্রি। তো ইটস ভেরি ডিফিকাল্ট। আমি যেটা ফেস করেছি, তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো যে আইটি ছেড়ে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজে আসছো, যেখানে সবাইকে সুন্দর একটি বাড়ি মানে ব্যবস্থা করে দিচ্ছ, আর সেই সাথে তোমার বাচ্চা ফ্যামিলি সবার সাথে ব্যালেন্স করতে পারছে, which is really great. So ওই কথা আবার আসি যে কন্ট্রিবিউশনের ব্যাপার, কি কন্ট্রিবিউশন। হ্যাঁ, রাইট।
থ্যাংক ইউ। আসলে বাঙালি কমিউনিটিতে কন্ট্রিবিউশনের জন্য আমি সর্বদাই প্রস্তুত। আর সেই জন্য আমি বলবো নিজেকেও আরও বেশি প্রস্তুত করতে চাই, যেন আমি আমার এক্সপার্টি দিয়ে কমিউনিটিতে সার্ভ করতে পারি এবং তাদের সহযোগিতায় আসতে পারি, এবং তারা যেন সেই কমফোর্ট লেভেলটা আমার কাছে পায় যে আমি একটা দেশি মানুষের, আমার নিজের আপন মানুষের কাছে আমি একটা ভরসার জায়গা, একটা বিশ্বস্ততার জায়গা রেখে তারা যেন আমার সাথে স্বচ্ছন্দে কাজ করতে আসতে পারে। এই জায়গাটা আমি তাদেরকে তুলে ধরতে চাই এবং সেই আশ্বস্ততা আমি সবাইকে দিতে চাই, যেন কমিউনিটির হয়ে আমি এই রিয়েল এস্টেটের জগতে আরও সাফল্যের সাথে কাজ করতে পারি, সবার পাশে থাকতে পারি এবং সবার বাসস্থানকে যেন সুন্দর একটা লোকেশনে তাদের যেটা আওতার মধ্যে সেই অনুযায়ী যেন আমি সেটা করতে পারি। তার জন্য আমি আপনাদের কাছে সাপোর্ট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই এবং আমার ভালোবাসা তো থাকবেই সবার জন্য। আমি আশা করি তুমি অনেক সাকসেসফুল হবে। আর যাদের ক্রিয়েটিভ মাইন্ড থাকে তারা কিন্তু মানে ন্যাচারালি খুব হেল্পফুল মানুষ হয় এবং তোমার উত্তর সাফল্য আমি কামনা করি। শেষে তুমি যদি আমাদের দর্শকদের জন্য কোনো মেসেজ দিতে চাও, ইউ ক্যান ডু ইট। ধন্যবাদ আপনার শুভকামনার জন্য আমার প্রতি, আপনাকে আবারও শ্রদ্ধা জানাই। তবে হ্যাঁ, দর্শকদের জন্য শুধু বেশি কিছু না, শুধু এটুকুই বলবো যে আপনারা যখন একটা অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যের একটা বাড়ির মালিকানা, ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। এটা এই স্টেপে আগানোর আগে আপনারা ভালো করে এই জিনিসগুলোর যে প্রিভিয়াস প্রসেসিং, সেই জিনিসগুলোর প্রতি কিছুটা নলেজ গেদার করার চেষ্টা করবেন এবং পরবর্তী স্টেপে যা যা করতে হয় সমস্ত কিছু এবং যে নলেজ আপনাদের জানা দরকার, সেই জন্য আমি আছি আপনাদের পাশে এবং বাড়ির চাবিটি আপনাদের হাতে তুলে দেওয়া পর্যন্ত যে দায়িত্ব সমস্ত কিছুর জন্য আমি আছি আপনাদের পাশে। তার জন্য আমি আপনাদের সাপোর্ট চাই, আবারও আপনাদের কাছে ভালোবাসা চাইবো এবং দোয়া চাইবো। এটাই আমার দর্শকদের উদ্দেশ্যে আমার বলা, যে আমি আপনাদের সাথে আপনাদের হয়ে কাজ করতে চাই, কমিউনিটি ডেভেলপমেন্ট চাই, অন্যান্য কমিউনিটির পাশে। এটা মাল্টিকালচারাল কান্ট্রি, তো আমাকে সমস্ত কমিউনিটিতেই আমাকে ফোকাস করতে হবে একটা ব্যালেন্স রেখে। তবে আমার আপন মানুষদের জন্য ওপেন হার্ট আমি সবসময় আছি, যেন আরও ভালো কাজ করতে পারি। এই শুভকামনাটা আমি সবার কাছে এবং সাপোর্ট সবার কাছে প্রত্যাশা করি। নাসরিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই স্টুডিওতে এসে তোমার সুন্দর কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আহলি টিভিকে, ধন্যবাদ প্রফেশনাল যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটির উপর শ্রদ্ধা রেখে, এবং আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতাদের জন্য কিছু মেসেজ দেওয়ার যে সুযোগটা আপনি করে দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন রিয়েলিটর নাসরিন সুলতানার সাথে আলোচনা। পরবর্তীতে আমরা আরেকজন প্রফেশনালকে নিয়ে আসবো এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কমিউনিটির সাথে থাকুন।